সেনের কাহিনী, অমল প্রসাদের শেষ রাত। পেড্ডারুর নাম কি আপনি শুনেছেন? না শুনলে চিন্তা নেই, সময় মতো শুনে নেবেন। আপাতত চোখ কান খোলা রাখুন। ভারী বিচিত্র এক পরিবেশে গিয়ে পড়তে চলেছি আমরা। আবারও বলছি, চোখ কান খোলা রাখুন আর শুনতে থাকুন অরিন সেনের কাহিনী, অমল প্রসাদের শেষ রাত। মানুষের জীবন তাকে জীবিকার খোঁজে কখন কোথায় যে নিয়ে যেতে পারে তা নিয়ে স্বয়ং ঈশ্বরও বোধ করি ভবিষ্যৎবাণী করতে পারবেন না। বিশেষ করে এখনকার কাজের বাজারে একটা সরকারি চাকরির খোঁজে যখন পিএইচডি হোল্ডারদেরকেও গ্রুপ ডির পরীক্ষার ফর্ম ভরার কথা শুনি, তখন মাঝে মধ্যে নিজেকে ভাগ্যবান বলেই মনে হয় যে আমাকে এখনকার ছেলে মেয়েদের মতো এতটা জীবন যুদ্ধের মধ্যেও পড়তে হয়নি। কলেজ পাশ করে পাড়ায় 2-4টে টিউশন পড়াচ্ছিলাম। তখনই এক ছাত্রের বাবার কল্যাণে বিহারের এক প্রাইভেট বোর্ডিং স্কুলের খবর পাই। কপাল গুনে লেখা পরীক্ষা আর 2 রাউন্ড ইন্টারভিউয়ের প্রায় 1 মাস পরে সেখান থেকে আমার চাকরির চিঠিও চলে আসে। জয়েনিং এর দিন 2 আগে বাড়ি থেকে বাক্স প্যাঁটরা গুছিয়ে সেই যে বেরিয়েছিলাম, তারপর কত অদ্ভুত ঘটনা, কত রকমের জায়গা আর কত ধরনের মানুষ যে দেখেছি এবং এখনো দেখে চলেছি তার ইয়ত্তা নেই। এইরকমই এক মানুষ ছিল অমল প্রসাদ। বাড়ি থেকে প্রথমবার বেরিয়ে বিহারের সেই অজ মফস্বলে আমার বোহেমিয়ান জীবনের গোড়ার দিনগুলোতে সেই হয়তো আমার প্রথম বন্ধু ছিল। সে না থাকলে হয়তো আমি অনেক দিন আগেই আমার চাকরিতে ইস্তফা দিয়ে কলকাতায় ফিরে আসতাম। শুরুর সেই দিনগুলোতে সেই ছিল আমার সব থেকে বড় ভরসার জায়গা। যদিও এখন পেছন ফিরে দেখলে মনে হয় হয়তো তার সাথে পরিচয় না হলেই ভালো হতো। থাক, সে কথা না হয় পরে বলা যাবে। তার সঙ্গে আমার প্রথম আলাপও হয়েছিল এক অদ্ভুত পরিস্থিতির মধ্যে। আগে বরং সেই কথাটাই বলি। আমি সেই প্রথমবার বিহার এসেছিলাম। হাওড়া থেকে ট্রেন ধরে প্রথমে পাটনা জাংশন, তারপর সেখান থেকে গাড়ি বদলে চেপে বসেছিলাম রাজগীরের ট্রেনে। আমার গন্তব্য ছিল ওই রাজগীরের কাছেই নার্দিগঞ্জ বলে একটা জায়গা। এখন যারা গয়া, বুদ্ধগয়া বা রাজগীর ঘুরতে যাবেন তারা হয়তো কল্পনাও করতে পারবেন না যে চিরপরিচিত ট্যুরিস্ট স্পটগুলো বাদ দিয়ে একটা সাধারণ বিহারি মফস্বলের জীবনযাত্রা ঠিক কিরকম হতে পারে। রাজগীর শহরের দক্ষিণ প্রান্তের পাহাড় আর পাহাড়ের উপর তৈরি প্রাচীন মগধ নগরের দেওয়ালের ধ্বংসাবশেষ পার করলেই বাকি অঞ্চলটা কিন্তু একদম আলাদা। চারদিক ভীষণ রকমের ফাঁকা, এদিকে ওদিকে ছড়ানো ছিটানো ছোট ছোট পাথরের টিলা, আর তাদের ঘিরে ধুধু মাঠ। দুধারে বাবলা গাছের মাঝখান দিয়ে একটা রাস্তা চলে গেছে হিসুয়া হয়ে গয়ার দিকে। জনমানবহীন সে রাস্তা কোথাও কোথাও কাঁচা, ধুলো ভরা। গ্রীষ্মকালে সেই রাস্তা আর মাঠের ওপর দিয়ে দুপুরবেলা হু হু করে গরম বাতাস বইত। মনে হতো কত যুগের মৃত ক্ষুব্ধ আত্মারা যেন তাদের নিঃশ্বাস দিয়ে এখনো পাহারা দিয়ে চলেছে বিম্বিসার অজাত শত্রুর রাজধানীকে। যেন বলছে, আর ওদিকে এগিও না, ওখানে এখনো শুধু আমাদের রাজত্ব। আমাদের বিরক্ত না করে ভালোই ভালোই ফিরে যাও। রাজগীরের সেই প্রাচীন দেওয়ালের বাইরে পাহাড়ের নিচে বেশ কিছু আদিবাসীদের ঘর ছিল। তারাও না জানি কোন ভয়ে সূর্য ডোবার অল্প পরেই ঘরের দরজা জানলা এঁটে দিত। কেউ আর বেরোতো না। একটা অজানা ভয়, সে ভয় কিসের কেউ বলতে পারত না।
শুধু মনে হতো হাজার হাজার বছর আগে তখনকার রাজগৃহের অলঙ্ঘ সেই প্রাচীরের পাথরে প্রাণ হারানো শত শত নাম না জানা সৈনিকের আত্মা যেন ঘুরে বেড়াচ্ছে সেই মাঠে প্রান্তরে। কে কখন তাদের রোষের শিকার হবে তা কেউ জানে না। আমি অবশ্য এসব বিশ্বাস করতাম না, ভাবতাম ওসব মূর্খ ভীতু মানুষদের মনের ভুল, অন্ধ কুসংস্কার। কিন্তু অমল প্রসাদ আমার ভাবনা বদলে দিয়েছিল। কি করে সে কথা না হয় পরেই হবে। পাটনা থেকে রাজগীরে ট্রেন ছেড়েছিল শেষ বিকেলে। দূরত্ব এমন কিছু নয়, রাত 10টার আগেই আমার রাজগীর স্টেশনে পৌঁছে যাওয়ার কথা ছিল। স্কুলের তরফ থেকে কেউ একজন গিয়ে আমায় স্টেশন থেকে নিয়ে আসবে এমনটাই কথা ছিল। তাই জীবনের প্রথম চাকরির সাথে নতুন জায়গা দেখার আনন্দে আমি এতটাই বিভোর হয়ে গিয়েছিলাম যে নওয়াদা জাংশন পৌঁছানোর পর ট্রেনের কামরা যে প্রায় খালি হয়ে গেল সেটা আমার চোখেই পড়েনি। তিলাইয়া স্টেশনে ঢুকে প্রায় 15 মিনিট কেটে যাওয়ার পরও যখন আমার ট্রেন নড়াচড়ার কোনো লক্ষণ দেখালো না, তখন মনে মনে প্রমাদ গুনলাম। কামরার ভিতর একটুখানি উসখুস করার পর বিরক্ত হয়ে নেমেই পড়লাম প্ল্যাটফর্মে। আমার কামরার একটু দূরেই দাঁড়িয়ে রেলের চালক, গার্ড আর একজন রেল কর্মচারী। খুব সম্ভবত তিনি স্টেশন মাস্টার। নিজেদের মধ্যে কথাবার্তা জুড়েছে। বিহার বলতেই লোকে ভাবে সবাই বুঝি ভোজপুরিতেই কথা বলে, তবে আমি আগে থেকেই জানতাম যে দক্ষিণ বিহারের এই অংশে কথাবার্তা মাঘি ভাষাতেই হয়। ট্রেনে আস্তে আস্তে লোকজনের ছেঁড়া ছেঁড়া শব্দ যা কানে আসছিল তাতে বুঝতে পারছিলাম যে কিছু কিছু কথা বাদ দিলে তার সঙ্গে বাংলা ও হিন্দি দুইয়ের মিলই খুব বেশি। কান পেতে এদের কথাবার্তা শুনে যা আন্দাজ করলাম, স্টেশন ছাড়িয়ে 1 কিলোমিটার পরেই যে নদী আছে তার ওপরের পুল বর্ষার জলে ভেঙে গেছে। সে পুল না সারানো অবধি আজ কেন, আগামী 1 মাসেও এই লাইনে ট্রেন চলবে না। বুঝলাম বেশ বড়সড় গাড্ডায় আমি পড়েছি। আমার কাল সকালের মধ্যেই রাজগীর পৌঁছানোর কথা। ডাইরেক্ট রুট বলে এই লাইনে ট্রেনের টিকিট কেটেছিলাম। এর আগে কখনো এদিকে আসিনি। এ সমস্ত অঞ্চলে বন্যা যে এরকম ভয়ঙ্কর তা ঘুণাক্ষরেও মাথাতে আসেনি। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করব ভাবছি, তখনই স্টেশন মাস্টার ভদ্রলোক যিনি, তিনি আমার দিকে এগিয়ে এসে হিন্দিতেই জিজ্ঞেস করলেন, কি ভাই সাহেব, আর এখানে দাঁড়িয়ে থেকে কি করবেন? ট্রেন চালার কোনো আশা নেই। বৃষ্টি কম আছে এই বেলা, রাস্তা দেখুন। জি, আমি কলকাতা থেকে আসছি, রাজগীর যাব। সেখানে আমার জন্য লোক দাঁড়িয়ে থাকবে, কিন্তু এত দূরে যে আটকে যাব। আপনি এখনো প্ল্যাটফর্মেই রয়ে গেছেন দেখেই আমি ভেবেছিলাম যে আপনি নিশ্চয়ই বাইরের লোক। আর এটা তো ট্যুরিস্ট সিজন ভি নেই আছে যে ট্রেনে কলকাতার লোকে ভর্তি হয়ে থাকবে। যা ছিল সব এদিকেরই লোক ছিল। তারা এখানে ট্রেন থামতেই হাল খারাপ বুঝে যে যার মতো পা বাড়িয়েছে। তো আপনি যদি ওদের সাথেই নেমে এগিয়ে যেতেন তাহলে প্ল্যাটফর্মের বাইরে ভ্যান কি টোটো কিছু একটা পেয়ে যেতেন। তবে চিন্তা করবার কোনো দরকার নেই। এই যে প্ল্যাটফর্মের গা ঘেঁষে যে রাস্তাটা গেছে ওটা ধরে ওই 4 কদম এগিয়ে যান, বড় রাস্তা পেয়ে যাবেন। বড় রাস্তায় উঠে বাঁয়ে টান মেরে সিধা হাঁটতে থাকুন। বিশ্বশান্তি চক এখান থেকে মাত্র 2 কিলোমিটার। এখন তো সবে সন্ধে 7:30। পা চালিয়ে হাঁটলে 8টার মধ্যে পৌঁছে যাবেন। আর वहाँ से রাজগীরের লাস্ট বাস ছাড়ে রাত 9টায়। আরামসে হাঁটা দিন পৌঁছে যাবেন। কপাল ভালো থাকলে টোটোও পেয়ে যেতে পারেন। ভদ্রলোকের কথায় আমি যেন একটু আশার আলো দেখতে পেলাম। আসলে প্ল্যাটফর্মে নামার পর থেকেই দেখছি মোবাইলের সিগন্যাল খুব কমে এসেছে। এই অবস্থায় জিপিএস চালু করেও লাভ ছিল না। আমি ওনাকে ধন্যবাদ ও নমস্কার জানিয়ে প্ল্যাটফর্ম ছেড়ে রাস্তায় নামতে যাব, এই সময় ভদ্রলোক আবার দৌড়ে এলেন। ও ভাই সাহেব, রুকিয়ে রুকিয়ে 1 মিনিট রুকিয়ে। চলুন তো ওই সামনের দোকানে একবার দেখে নি। দোকানের মালিক ওম প্রকাশের বাড়ি চকের পাশেই। রাত বিরেতে রাস্তা, আর আপনি বাইরের লোক,
তবে ও থাকলে আপনার কোনো অসুবিধা হবে না। বলে প্ল্যাটফর্মের বাইরে দাঁড়িয়ে থাকা একটা পান বিড়ির দোকানে আমাকে প্রায় টেনে নিয়ে চলে এলেন ভদ্রলোক। দোকানদার দেখলাম ঝাঁপ ফেলে সত্যিই বেরোনোর তোড়জোড় করছে। স্টেশন মাস্টারকে তার দিকে আসতে দেখে দাঁড়িয়ে গেল। স্টেশন মাস্টার ভদ্রলোক ওম প্রকাশকে একদম আমায় রাজগীরের বাসে বসিয়ে দেওয়ার দায়িত্ব দিয়ে তারপর বিদায় নিলেন। স্টেশন মাস্টারে চলে যাওয়ার রাস্তার দিক থেকে চোখ সরিয়ে ওম প্রকাশ বলল, হুজুর চলুন রাস্তা হাঁটা শুরু করি। রাস্তা নেহাত কম নয়, রাস্তায় কাদা আছে। আমি টর্চ জেলে সামনে হাঁটছি, আপনি পিছে পিছে আসুন। হ্যাঁ, বলে সে হাঁটা শুরু করল। স্টেশন থেকে মেন রোডের কাঁচা রাস্তায় অল্প অল্প জল জমেছিল। সেই জল কাদার মধ্যে ছপছপ শব্দ তুলে আমরা এগোতে লাগলাম। এতটা রাস্তা চুপচাপ চলা যায় না, তাই আমি প্রথম কথা পারলাম। মাস্টারজি বেশ হেল্পফুল দেখলাম, মানে লোকের হেল্প করেন। মাস্টারজি মানে স্টেশনের বড়া বাবু ভীষণ ভালো লোক। হ্যাঁ হ্যাঁ, আর একটা ব্যাপার হলো যে ওনার শ্বশুর ঘর তো হাওড়ায় না, তাই কলকাতার কোনো লোক এই প্ল্যাটফর্মে এলে পরে মাস্টারজি তাদের নিয়ে মেতে ওঠেন। কলকাতার লোক আসে এখানে? না জি, এটা তো রাজগীর বা গয়ার মতো বড় জায়গা নয়। আর কি বা আছে এখানে যে লোক আসবে বলেন? তো আপনি এই অফ সিজনে রাজগীর? আমি ট্যুরিস্ট নই, সেন্ট জেমস স্কুলের টিচার হিসেবে এসেছি। বাহ বাহ, বহুত বড়িয়া জি। আমরা যখন হাই রোডে প্রায় এসে গেছি, ঠিক তখনই আবার মেঘের ডাক শোনা গেল। বৃষ্টি আবার আসছে বুঝতে পেরেই ওম প্রকাশ আর আমি চলার গতি বাড়ালাম। আমাদের দুজনের সাথেই ছাতা ছিল, কিন্তু আমি তাতে বাঁচলেও আমার সাথে আনা মালপত্র ভিজে একসা হয়ে যাবে। হাই রোডে আমরা যখন সবেমাত্র পৌঁছেছি, তখনই কান ফাটিয়ে আশেপাশে কোথাও বাজ পড়ল। স্যার তাড়াতাড়ি আসুন, কোথাও মাথা গুঁজি একটা। গত পরশু বাজ পড়ে 3 জন মারা গেছে চটি বাজারের কাছে। বলে লোকটা সত্যি সত্যি দৌড়তে শুরু করে দিল। তখন জানতাম না, পরে শুনেছিলাম যে ওখানকার স্থানীয়দের বিশ্বাস শ্রাবণ মাসে সূর্য অস্ত যাওয়ার পর বাজ পড়া প্রচণ্ড অশুভ লক্ষণ। আমিও ওম প্রকাশের পেছনেই দৌড়ে আসছিলাম, কিন্তু আমার পিঠে আর হাতে ব্যাগ, এত ওজন নিয়ে খুব জোরে দৌড়ানো অসম্ভব। তার উপর কলকাতায় দৌড়ঝাঁপ করার অভ্যাস আমার কোনোদিনই ছিল না। 8 মিনিট মতন সেই পাকা রাস্তার উপর ছোটার পরেই আমার হাঁপ ধরে গেল। আরও একটা বাজ পড়ার শব্দের সাথে সাথেই আকাশ ভেঙে বৃষ্টি নেমে এলো। সেই মুষলধারা বৃষ্টির মধ্যে আমাকে পথ দেখিয়ে আনা ওম প্রকাশ যে কোথায় মিলিয়ে গেল তা আর দেখতে পেলাম না। আমি রাস্তার ঢালের নিচে হাত বিশেক দূরে একটা ইটের তৈরি পাকা বাড়ি মতো দেখতে পেয়ে দৌড়ে সেখানে গেলাম বৃষ্টি থেকে আশ্রয় নেওয়ার জন্য। বাড়িটার দালানে উঠে হাত দিয়ে ব্যাগের ওপর থেকে জল ঝাড়তে ঝাড়তে চারিদিকে তাকিয়ে বুঝতে পারলাম, যেটাকে আমি বসত বাড়ি ভেবেছিলাম সেটা আসলে একটা বাড়ির ধ্বংসস্তূপ। স্থানীয়দের ভাষায় খণ্ডর। কোনো এক সময় বোধহয় দোতলা বাড়ি ছিল, কিন্তু এখন বেশিরভাগ জায়গায় ছাদ ভেঙে পড়েছে। আমি যে জায়গায় দাঁড়িয়েছিলাম সেটা কোনো কালে বারান্দা ছিল। বেশ কয়েকটা গোল বড় থাম তার মাথার উপরের ছাদটাকে তখনও ধরে রেখেছিল। বারান্দার পেছনের দেওয়ালের পলেস্তারা উঠে গিয়ে লাল ইটের সারি দেখা যাচ্ছিল জায়গায় জায়গায়। দেওয়ালের একটা পাল্লা ভাঙা জানলা দিয়ে মোবাইলে টর্চ জ্বালিয়ে ভিতরে আলো ফেলেই বুঝলাম জায়গাটা স্থানীয় লোকের ময়লা ফেলার জন্যই এখন ব্যবহার হয়। বৃষ্টির জল ভাঙা ছাদ দিয়ে সে ঘরে ঢুকে একটা দুর্গন্ধ জাগিয়ে তুলছিল। কিন্তু এই প্রচণ্ড বৃষ্টিতে সে জায়গা ছেড়ে যাওয়ার কোনো উপায়ও আমার কাছে ছিল না। আগেই বলেছি যে স্কুলের তরফ থেকে রাজগীর স্টেশনে আমাকে আনতে আসবে বলে লোক পাঠানোর কথা ছিল। একটা মোবাইল নাম্বার আমায় দিয়ে বলেছিল রাজগীর স্টেশনে ট্রেন ঢোকার আগে ফোন করে নিতে। আমি মোবাইল ঘেঁটে সেই নাম্বারে ফোন করলাম।
হ্যালো, আমি কলকাতা থেকে আসছিলাম, মাঝখানে ট্রেন খারাপ হয়ে। আরে স্যার, লাইন তো জলে ভেসে গেছে, আপনি কোথায়? আমি তিলাইয়া স্টেশনে নেমে পড়েছিলাম। আমি হেঁটে বিশ্বশান্তি চক গিয়ে বাস ধরতাম, কিন্তু যেরকম বৃষ্টি নেমেছে, একজন লোক ছিল আমার সাথে, কিন্তু বৃষ্টির মধ্যে সেও যে কোথায় দৌড় দিল বুঝতে পারলাম না। এখান থেকে রাজগীর কত দূর? আর স্যার, রাজগীর কত দূর জেনে কি আর করবেন? এই বৃষ্টির মধ্যে বেরোতে তো পারবেন না। এখন যেখানে আছেন থাকুন, আমি দেখছি বাইক নিয়ে পৌঁছতে পারি কিনা। আপনি যখন তিলাইয়া আর বিশ্বশান্তি চকের মাঝে আছেন, তার মানে খুব বেশি দূর নয়। আপনি ওয়েট করুন, আমি আসছি। বলে ফোন কেটে দিল অন্য প্রান্তের স্বর। সেই আকাশ ভাঙা বৃষ্টি আর ক্রমাগত ভেসে আসা বাজ পড়ার শব্দের মধ্যে আমি একলা দাঁড়িয়ে রইলাম এক অজানা জায়গায়, এক ভেঙে পড়া বাড়ির ধ্বংসস্তূপের মধ্যে। এইভাবে মিনিট কয়েক কেটে যাওয়ার পর এক অদ্ভুত ভয় আমায় ঘিরে ধরতে লাগলো। কি জানি এই বারান্দার ছাদ কত পোক্ত, হঠাৎ যদি একটা বাজ এর উপর পড়ে তাহলে তো কেউ জানতেও পারবে না যে আমি এখানে ছিলাম। এক অজানা বাড়ির ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে থাকবো আমি, কেউ কোনোদিন খুঁজেও পাবে না। কিন্তু এখান থেকে বেরিয়ে যে অন্য কোথাও যাব সেই উপায়ও নেই। বাইরে তখনও তুমুল বৃষ্টি হয়ে চলেছে। কাছে পিঠে যে বাড়িঘরগুলো চোখে পড়ছে সেই অবধি পৌঁছানোর আগেই আমার লাগেজ আর আমি দুটোই ভিজে যাব। হাই রোডের ওপর দিয়ে একটা বাইক হুশ করে চলে গেল যেদিক থেকে আমি এসেছিলাম সেই দিকে। এছাড়া আর কোনো লোক চলাচল নেই, শুধু জলের ধারা সেদিক থেকে ঢাল বেয়ে নিচে নেমে এসে আমার এই ভাঙা আশ্রয়ের সামনে জমা হচ্ছে। হঠাৎ সেই জলের মধ্যেই কারুর পা ফেলে এগিয়ে আসার শব্দে আমার মন সতর্ক হয়ে উঠল। আমি বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে কিছুই দেখতে পেলাম না, শুধু কানে শুনতে পেলাম কারোর এগিয়ে আসার শব্দ। যে আসছে সে যেন এক টানা হেঁটে আসছে না, কয়েক পা ফেলছে জলের ওপর, তারপর দাঁড়িয়ে পড়ছে। আবার কয়েক মুহূর্ত পরে শোনা যাচ্ছে জলের উপর ভারী জুতোর আওয়াজ। আমি মোবাইলের টর্চ জ্বালিয়ে সামনের দিকে আলো ফেললাম। বৃষ্টির ভীষণ ধারা আর মাঝে মাঝে বিদ্যুতের চমক ছাড়া আর কিছুই চোখে পড়ল না। হাঁক পেড়ে বললাম, কন হ্যায়? আরে আপ এখানে কি করে ফাঁসলেন? টর্চের আলোর রেখায় এবার দেখতে পেলাম সন্ধেবেলা আলাপ হওয়া সেই স্টেশন মাস্টারকে। এই প্রচণ্ড বৃষ্টির মধ্যে একটা কালো রেনকোট পরে তরতর করে হাই রোড ধরে নেমে এসে বারান্দায় উঠলেন। আমি তো বাজারের দিকে যাচ্ছিলাম, এই ভাঙা জায়গায় টর্চের আলো দেখে দাঁড়িয়ে পড়লাম। ও ওম প্রকাশ কায়, ও আপনাকে ফেলে পালিয়েছে বুঝি? হ্যাঁ, বৃষ্টিতে আমরা আলাদা হয়ে গিয়েছিলাম। আচ্ছা, তাই আর কোথাও জায়গা না পেয়ে আপনি এখানে এসে ঢুকেছেন? হ্যাঁ, ভালো করেননি। কেন? এই জায়গা ভালো নয়। এক সময় নীলকুঠি ছিল এটা। প্রচুর চাষা ভুষোর খুন আর চোখের জল মিশে আছে এই মাটিতে। দিনের বেলাতেও লোকজন এড়িয়ে চলে এই জায়গাটা। সে কি? আমি তো ভেবেছিলাম এটা আশপাশের 10টা গ্রামের রাস্তা কুঁড় বুঝি। যা ময়লা জমে রয়েছে ভিতরে, আর যা দুর্গন্ধ। সত্যি বারান্দায় ভেসে থাকা দুর্গন্ধটা যেন অসহ্য হয়ে উঠেছে তখন। কি একটা পোড়া পোড়া গন্ধ এসে উঠেছে অন্য সব নোংরার সাথে। সেটা খেয়াল করেই স্টেশন মাস্টার বললেন, আজ হাওয়াটা একটু ভারী আছে, তবে চিন্তা করবেন না, আমি আছি। আর ওম প্রকাশও ফিরে এলো। ওম প্রকাশ? সে তো অনেকক্ষণ ভেগে গেছে। আপনি তাকে আবার কোথায় পেলেন? দেখুন না, ফিরে এসেছে। শুনুন, মন দিয়ে শুনুন। ওই যে পায়ের আওয়াজ শোনা যাচ্ছে, শুনুন শুনুন। আমি কিছুই শুনতে পেলাম না,
তবু মোবাইল টর্চের আলোটা রাস্তার ঢালে ফেললাম। ওম প্রকাশ যদি সত্যি ফিরে এসে থাকে তবে সে এই আলো দেখে ঢাল বেয়ে নামতে পারবে। বাইরে বৃষ্টির বেগ মনে হলো কিছুটা কমেছে। সেই শব্দ ছাপিয়ে এবার আমার কানে সত্যি কারোর পায়ের আওয়াজ ভেসে এলো। ঠিক আগের মতো একটানা শব্দ নয়, একটু থেমে থেমে, আর সাথে সাথেই সেই পোড়া গন্ধটা যেন প্রায় দ্বিগুণ হয়ে আমার নাকে ঝাপটা মারল। আমি পকেট থেকে রুমাল বার করার জন্য হাত ঢোকাতে যাচ্ছি, এমন সময় আবার রাস্তার দিক থেকে একটা গলার ডাক শোনা গেল। कौन कौन है उधर? ডাকের সাথে সাথেই একটা বেশ বড় তেজি হলুদ আলো এসে পড়ল আমার উপর। বুঝলাম আলোটা বাইকের। কোনো সহৃদয় বাইক আরোহী বুঝি রাস্তা দিয়ে যেতে যেতে আমার মোবাইলের আলো দেখে দাঁড়িয়েছে। লোকটা বেশ তড়বড় করেই ঢাল দিয়ে নেমে এলো। আমার সামনে পৌঁছেই সে বলে উঠল, अरे আপনি তো নতুন টিচার না? আমি অমল প্রসাদ, সেন্ট জেমস স্কুলের হিস্ট্রি টিচার। আমার সঙ্গেই আপনার ফোনে কথা হয়েছিল। আমি তখন থেকে খুঁজে চলেছি আপনাকে চক আর স্টেশনের মাঝের রাস্তায়। ভাবছি কি না কি হলো। এদিকে যা অবস্থা সন্ধ্যের পর থেকে, আর আপনি একলা এই খান্ডাহারের ভিতর দাঁড়িয়ে আছেন। ভাগ্যিস আপনার লাইট আমার চোখে পড়লো। একা কেন? এই যে স্টেশনের মাস্টারজি রয়েছেন। কথাটা বলে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাতেই বোকা বনে গেলাম। কেউ কোথাও নেই। ভাঙা নীলকুঠির আবর্জনা ভর্তি বারান্দায় আমি একা দাঁড়িয়ে। চলুন স্যার, আর এখানে দাঁড়িয়ে কথা বাড়াবেন না। আমার বাইকের বক্সে একটা বড় প্লাস্টিক আছে, ওটা দিয়ে সারা গা মুড়ে পিছনে বসে পড়ুন। আর এক মুহূর্ত এখানে নয়। বলেই অমল প্রসাদ আমাকে প্রায় টেনে হিঁচড়েই বাইকের কাছে নিয়ে এলো। পুরো ব্যাপারটায় আমি এতটাই হকচকিয়ে গেছিলাম যে আর কোনো কথা বলে উঠতে পারলাম না। চুপচাপ উঠে পড়লাম বাইকের পেছনে। বাইক স্টার্ট হতে একবার তাকিয়েছিলাম পেছনের দিকে। অমল প্রসাদ ধমক দিয়ে উঠেছিল, পিছে মত দেখিয়ে, চুপচাপ বসে থাকুন। এই বলে স্পিডে গাড়ি চালিয়ে ওই জায়গা থেকে এগিয়ে এসেছিল সে। বৃষ্টি তখন অনেকটা ধরে এসেছে। চকের কাছাকাছি এসে একটা জায়গায় লোকের ভিড় দেখে আমার মুখ থেকে প্রথম কথা ফুটল, কি হয়েছে এখানে? আর কি হবে, প্রতি বর্ষায় যা হয় তাই হয়েছে। বিহারের গ্রাম দেশে বছরে 3 বার লোক মরে, বুঝলেন? গরমে মরে লু লেগে, শীতে মরে ঠান্ডায় জমে, আর বর্ষাকালে মরে বাজ পড়ে। গতকাল ছোটি বাজারে 3 জন মারা গেছে, আর আজ মরল 2 জন। আমি তো আপনাকে খুঁজতে প্রথমে স্টেশনের দিকে গিয়েছিলাম। পৌঁছে দেখি স্টেশনের অফিস ঘরে বাজ পড়ে স্টেশন মাস্টার মরেছে। এখন চকে দেখছি আর একজন। আপনি তখন স্টেশন মাস্টারের কথা বলতেই তো তাই পালিয়ে এলাম আপনাকে নিয়ে। ও জায়গা ভালো না। চকের কাছে আর একজন যে মরেছে সে যে কে তা আমি আর অমল প্রসাদকে খোঁজ নিতে বলিনি, কারণ আমি নিশ্চিত ছিলাম যে সেই ছিল আমার সাথে সেদিন আলাপ হওয়া ওম প্রকাশ। নীলকুঠিতে সেই রাতের ঘটনার আতঙ্ক নিয়ে আমি বা অমল প্রসাদ আর কোনোদিনই আলোচনা করিনি। তবে তারপর থেকে শ্রাবণ মাসের সন্ধেগুলোয় আমরা আর একদমই একা বাইরে বেরোতাম না। ঘর থেকে প্রথমবার বাইরে বেরোনোর প্রথম রাতেই সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার রেশ আমার মনে অনেক দিন পর্যন্ত ছিল। তবে অমল প্রসাদকে ধন্যবাদ যে সে সেই ঘটনার কথা আর তোলেনি। অবশ্য সেই সময়ও আমরা পেতাম না।
আমার স্কুলটা নতুন হলেও স্থানীয় এক নেতা মালিক হওয়ার ফলে নিয়মের খুবই কড়াকড়ি ছিল। কিন্ডারগার্টেন থেকে শুরু করে ক্লাস 8 অবধি 419 জন ছাত্রছাত্রী নিয়ে স্কুল শুরু হতো সকাল 8টায়। আমাদের টিচারদের অবশ্য তার আধ ঘন্টা আগেই স্কুলে পৌঁছে যেতে হতো। অমল প্রসাদ আর আমাকে মিলিয়ে স্কুলের টিচারের সংখ্যা ছিল 21, সঙ্গে 3 জন গার্ড, 2 জন ক্লিনার আর 1 জন পিয়ন। টিচারদের মধ্যে অনেকেই স্থানীয়, কেউ কেউ অবশ্য বিহারেরই অন্য জেলার লোক। আমি একমাত্র বাইরের লোক, যদিও বাইরের বলে আমার সাথে অন্যরকম ব্যবহার কখনোই কেউ করেনি। আমাদের স্কুলের প্রিন্সিপাল মাইকেল স্যার ছিলেন উত্তর বিহারের লোক, বয়স্ক এবং কড়া লোক। ঘড়ির কাঁটায় 7:30 বাজার সঙ্গে সঙ্গে স্কুলে ঢুকে প্রথমে খোঁজ নিতেন স্কুল বাস সব ঠিকঠাক সময় বেরিয়েছে কিনা, তারপরেই বেরিয়ে যেতেন রাউন্ডে। প্রত্যেক রুমে ঢুকে দেখতেন বোর্ড পরিষ্কার আছে কিনা, বাথরুম পরিষ্কার হয়েছে কিনা ইত্যাদি। টিচাররা স্কুলে এসে পৌঁছানোর সাথে সাথে তটস্থ হয়ে থাকতো এই বুঝি তাদের জামা বা জুতোর কোনো খুঁত প্রিন্সিপালের চোখে পড়ে। আমার একদিন তাড়াহুড়োয় টাই অসমান হয়ে যাওয়ায় নিজের হাতে আমায় টাই বাঁধা শিখিয়েছিলেন। তবে শুধু টিচারদের ওপরেই নয়, তার নজর স্টুডেন্ট অ্যাসেম্বলির সময় প্রত্যেক ছাত্রছাত্রীর ওপর বুলিয়ে নিতেন। আশ্চর্যজনকভাবে যেসব স্টুডেন্টদের তিনি অ্যাসেম্বলির পর আটকাতেন তাদের ব্যাগ থেকেই বেরিয়ে আসতো কখনো গুটখার প্যাকেট, কখনো বা গার্জেনদের পকেট থেকে বার করে নেওয়া 500 টাকার নোট। তবে কখনো কোনো ছাত্রছাত্রীর গায়ে হাত তুলতেন না। আমরা কোনো বেশি রকম দুষ্টু ছেলেদের 2-4 ঘা দিয়ে দিলে উনি বরং আমাদের বারণ করতেন। এই নিয়ে জিজ্ঞেস করলে মুচকি হেসে বলতেন, এখনকার সময় স্কুল টিচার হওয়ার দায়িত্ব অনেক বেশি। দরকার হলে গার্জেন কল করবে, অবুঝদের বোঝাবে, না বুঝলে চুপচাপ আমায় জানাবে। সব সিচুয়েশনে মাথা ঠান্ডা রাখবে। এই বুড়ো বয়সে এসে তোমাদের জন্য আমি জেলে যেতে পারবো না বাপু। আমাদের স্কুলের ডিউটি শেষ হতে হতে 2-2:30 বেজে যেত। আমি আসার পর অমল প্রসাদ নিজের পুরনো ঠিকানা বদলে আমার সঙ্গেই শেয়ারে একটা ডাবল বেডরুমের ফ্ল্যাট ভাড়া করল। ফ্ল্যাটটা 4 তলায়, লিফট নেই। গৃহপ্রবেশের দিন বাকি টিচারদের সাথে মাইকেল স্যারও এসেছিলেন। ফ্ল্যাট দেখে মুচকি হেসেছিলেন। তার সেই হাসির অর্থ আমরা বুঝতে পেরেছিলাম পরের বছর গ্রীষ্মে। রাজগীর যারা ট্যুরিস্ট সিজনে যান তারা জানতেও পারেন না যে বিহারের এই অঞ্চলের গরম কত ভয়ঙ্কর হতে পারে। সেই অঞ্চলে আমাদের উপরতলার ফ্ল্যাট কার্যত একটা উনুনে পরিণত হতো। তার উপর ছিল কারেন্ট অফের সমস্যা। আমরা 2 জন ইনভার্টার কিনে সারা ফ্ল্যাটের দেওয়ালে বালতি বালতি জল ঢেলেও দুপুরবেলার সেই ভয়ঙ্কর গরমকে সামলাতে পারতাম না। বাধ্য হয়ে আমরা 2 জনে মিলেই ঠিক করলাম যে দুপুরগুলো স্কুলের অফিসেই হোমওয়ার্কের খাতা চেক করে কাটাবো। আমাদের স্কুলের পর অফিসে থাকতে দেখে মাইকেল স্যারও আমাদের সঙ্গী হলেন। বললেন, কি করব বলো, আমার দশাও কিছুটা তোমাদেরই মতো। তোমরা ব্যাচেলার আর আমি উইডোয়ার। ওয়াইফ মারা গেছেন 10 বছর আগে, ছেলে বিয়ে থাকা করে পাটনাতে রয়েছে। আর দুপুরবেলা তো আমার ঘুমানোর অভ্যাস নেই, আর এই গরমে রাতেই ঘুম আসে না তো দুপুর। তার থেকে চলো এসি ঘরে গিয়ে ঠান্ডা খাইগে। আমাদের স্কুলে এসি ছিল শুধু ডিরেক্টর মানে স্কুল মালিকের অফিসে। তিনি কালে ভদ্রে আসেন, অফিসটা তাই বন্ধই পড়ে থাকে। মাইকেল স্যার সেই ঘর খুলে এসি চালু করে আমাদের নিয়ে আড্ডা জমাতেন। ওই অফিসের জানলা থেকে রাজগীরের পাহাড় আর সেই পাহাড়ের ওপর প্রাচীন রাজগীরের দেওয়াল স্পষ্ট করে দেখা যেত। গোল পাথর একের পর এক সাজিয়ে প্রায় 1.5 মানুষ উঁচু আর 2 মানুষ চওড়া প্রাচীন ভারতের এক অসাধারণ স্থাপত্য। একদিন আড্ডা দিতে দিতেই মাইকেল স্যার সেই দিকে আঙুল তুলে জিজ্ঞেস করলেন, আচ্ছা অমল প্রসাদ, তুমি তো হিস্ট্রির স্টুডেন্ট, এই যে দেওয়ালটা দেখতে পাচ্ছ, এই ধরনের দেওয়ালকে কি বলে বলো তো? সাইক্লোপিয়ান ওয়াল। একদম। কিন্তু এত কিছু থাকতে সাইক্লপ কেন?
সাইক্লোপ তো বোধহয় গ্রিক উপকথার একচোখো দৈত্যের নাম, তাই না? ইয়েস, গ্রিক সভ্যতা, গ্রিক উপকথার বিখ্যাত দৈত্যের প্রজাতি, যারা দেবরাজ জিউসের বজ্র তৈরি করেছিল, স্থাপত্যের অসাধারণ কারিগর। এই যে ধরনের দেওয়ালগুলো আমরা দেখছি, এগুলো পাথরের ওপর পাথর বসিয়ে কোনো রকম সিমেন্ট বা ওই ধরনের কোনো জিনিস ব্যবহার না করে তৈরি। কিন্তু আমার প্রশ্ন সেটা নিয়ে নয়। আমার প্রশ্ন, ভারতীয় কারিগরদের তৈরি ভারতের প্রাচীনতম এক শহরের এক অসাধারণ স্থাপত্যের নাম কেন কোনো বিদেশি উপকথার দৈত্যের নামে হবে? কলোনিয়ালিজম, আমরা ব্রিটিশদের কলোনি ছিলাম, তাই তাদের দেওয়া নামই আমরা ব্যবহার করে যাচ্ছি। এক্স্যাক্টলি। একটা সভ্যতা যখন অন্য সভ্যতাকে দখল করে, তখন প্রথমেই চেষ্টা করে বিজিত সভ্যতার কালচারাল হেরিটেজকে গুঁড়িয়ে দেওয়ার, যাতে তারা নিজেদের ইতিহাস ভুলে যায়, নিজেদের সংস্কৃতি ভুলে যায়, যাতে তারা কোনো দিন না নিজেদের সেই সভ্যতাকে জাগিয়ে তোলার চেষ্টায় বিদ্রোহী না হয়ে উঠতে পারে। আর এর কত নিদর্শন যে শুধু রাজগীর নয়, গোটা বিহার জুড়ে ছড়িয়ে রয়েছে তার ইয়ত্তা নেই। গুপ্তধনের লোভে সোন গুম্ফায় ইংরেজদের ডিনামাইট ফাটানো, তার আগে বখতিয়ার খিলজির নালন্দা ধ্বংস, সেই একই ট্র্যাডিশন চলতেই থাকে। তোমরা জানো, আমার বাবা মার দেওয়া নাম মাইকেল নয়, আমার নাম ছিল পঙ্কজ। বাবা মা মারা যাওয়ার পর আমি যে খ্রিশ্চান অনাথ আশ্রমে ছিলাম, সেখানে আমাকে নতুন নাম দেওয়া হয়, নতুন ধর্ম দেওয়া হয়। আমি আর অমল প্রসাদ একে অপরের মুখ চাওয়াচাওয়ি করলাম। আমরা বুঝতে পারছিলাম মাইকেল স্যারের গলা আবেগে ধরে এসেছে, যদিও ওনার এই হঠাৎ আত্মোপলব্ধির কোনো কারণ আমাদের জানা ছিল না। সত্যি বলতে কি, জিসাস ক্রাইস্টের উপর আমার কোনো রাগ নেই। বাইবেল একটু মন দিয়ে পড়লেই তোমরা বুঝতে পারবে যে তিনি তার পুরো জীবন ধরে ধর্মের নামে ব্যবসার বিরুদ্ধে বলে গেছেন, কিন্তু তার মৃত্যুর কয়েকশো বছরের মধ্যেই তাকে নিয়েই ব্যবসা শুরু হয়ে গিয়েছিল। জিসাস ক্যাথলিক চার্চের হাতের খেলনা হয়ে গেছিলেন, যাকে সামনে রেখে গোটা ইউরোপ জুড়ে চলছিল রাজনীতির খেলা। আমার আপত্তি সেটা নিয়েই। মাইকেল স্যার ঠিক কীরকম মানুষ ছিলেন সেটা সেদিনই বুঝতে পেরেছিলাম। এরপরেও একদিন তিনি এরকম মন খুলে কথা বলেছিলেন। সেদিন অবশ্য অমল প্রসাদ ছিল না। ছুটির পর আমি টিচার্স রুমে বসেই কাজ করছিলাম। স্কুলের বাইরে রাস্তা থেকে তাসা পার্টির বাজনায় ভেসে আসছিল চীনা সিনেমার গানের সুর। বিহারে এটা খুব সাধারণ একটা ব্যাপার। বিয়ে বাড়ি থেকে শুরু করে পরীক্ষার রেজাল্ট, সব কিছুতে বাজনা বাজবেই। সেই সময় মাইকেল স্যার এসে দরজায় দাঁড়ালেন। এটা কিসের বাজনা জানো সেন? বিয়ে শাদী হবে কিছু? আরে না না না, সেসব নয়। জানলার কাছে এসো। দেখো। ওনার কথা মতো জানলায় গিয়ে বাইরের দিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম। 7-8 জন লোক মিলে একটা মৃতদেহ বয়ে নিয়ে চলেছে, আর তার পেছন পেছন চলছে ব্যান্ড পার্টি বাজনা বাজাতে বাজাতে। তারপর সম্ভবত আত্মীয় স্বজনরা। এই অঞ্চলে কাজের সূত্রে প্রায় 30 বছর হতে চলল, কিন্তু তাও এই ব্যাপারটার সাথে এখনো নিজেকে মানিয়ে নিতে পারলাম না। ছোটবেলা থেকে শিখে এসেছি যে মৃত্যু একটা শোকের জিনিস। এখানে এসেই প্রথম দেখি যে জন্মের সাথে মৃত্যুকেও বাজনা বাজিয়ে সেলিব্রেট করতে হয়। একদিক দিয়ে ভাবলে হয়তো চিন্তাটা ঠিকই, তবে আমি চাই না আমাকে শ্মশানে নিয়ে যাওয়ার সময় ব্যান্ড পার্টি আসুক। সারা জীবন চুপচাপ থাকতেই ভালোবেসেছি, শেষ যাত্রাতেও শান্তিতেই যেতে চাইব। তখন আমি ভাবিনি যে 24 ঘন্টার মধ্যে আমাকে মাইকেল স্যারের শেষ যাত্রায় পা মেলাতে হবে।
সেদিন স্কুল থেকে ফিরে সন্ধে নাগাদ একটু বই নিয়ে বসেছি, ঠিক তখনই অমল প্রসাদ আমার ঘরের দরজার সামনে এসে দাঁড়ালো। সেন স্যার, একটা খুব খারাপ খবর আছে। প্রিন্সিপাল স্যার একটু আগে এক্সপায়ার করেছেন, আমাদের যেতে হবে। মাইকেল স্যারের বাড়ি পৌঁছে দেখলাম স্কুলের সব মেল টিচাররাই সেখানে উপস্থিত। স্যারের ছেলের এসে পৌঁছতে রাত হয়ে গেল। ওনার কাছেই শুনলাম যে স্যারের ইচ্ছা ছিল যেন তাকে হিন্দু মতে দাহ করা হয়, কিন্তু ততক্ষণে রাত হয়ে গেছে। গ্রামের দিকে রাতের বেলা শ্মশান যাত্রা অশুভ, তাই পরের দিন ভোরের আলো ফুটতেই মাইকেল স্যারের দেহ নিয়ে বেরোনো হলো। স্কুলের গভর্নিং বডির তরফ থেকে প্রচুর ফুল দিয়ে ওনাকে সাজিয়ে দেওয়া হলো। ব্যান্ড পার্টিও এলো। আমি আপত্তি করেছিলাম, জানিয়েছিলাম যে স্যারের ইচ্ছা ছিল না যে তার শেষ যাত্রা বাজনা বাজিয়ে হোক, কিন্তু গভর্নিং বডির ইচ্ছের সামনে আমার আপত্তি টিকল না। তাশা পার্টি ড্রাম আর ঝাঁঝরের শব্দে জেগে ওঠা সুর সাথে নিয়ে মাইকেল স্যার আমাদের ছেড়ে চলে গেলেন। খুব ভালো হতো যদি বলতে পারতাম এটাই আমার সাথে তার শেষ দেখা ছিল। মাইকেল স্যারের চলে যাওয়াটা আমাদের টিচারদের সাথে সাথে ছাত্রছাত্রীদের কাছেও একটা বিশাল ধাক্কা ছিল, কিন্তু জীবন থেমে থাকে না। মাইকেল স্যারের জন্য স্মরণ সভাও একদিন স্কুল বন্ধ থাকার পর স্কুল আবার তার নিজস্ব রুটিনে ফিরতে শুরু করল। এরই মধ্যে একটা ব্যাপার ঘটল। মাইকেল স্যার না থাকায় স্কুলের গভর্নিং বডির তরফ থেকে আমাকেই প্রিন্সিপাল করা হলো। আমি গোটা ব্যাপারটায় বেশ অবাকই হয়েছিলাম, কারণ প্রিন্সিপাল হওয়ার মতো অভিজ্ঞতা আমার ছিল না। অনেক পরে জানতে পেরেছিলাম যে মাইকেল স্যারই তার মৃত্যুর আগে আমার নাম রেকমেন্ড করে গিয়েছিলেন। যাই হোক, প্রিন্সিপালের পোস্টে আসার পর আমার কাজের চাপ অনেকটাই বেড়ে গেল। মফস্বলের স্কুল হলেও কাজ যে কম নয় সেটা বলাই বাহুল্য। কাজ ধীরে ধীরে শিখতে লাগলাম। কিছু ঠিক কাজ করলাম, প্রচুর ভুলও করলাম। এইভাবে দেখতে দেখতে 1 বছর কেটে গেল। এই 1 বছরে সাধ্যমতো চেষ্টা করেছি এখানকার বাচ্চাদের নানান রকম দুষ্টুমি আবদার সব সামলে যতটা সম্ভব স্কুলটাকে একটা জায়গায় নিয়ে যাওয়ার। স্কুলের ছাত্রছাত্রীদের সংখ্যা বেড়ে এখন প্রায় 1000 ছুঁয়েছে। এই বছর স্টুডেন্টরা প্রথমবার বোর্ডের পরীক্ষায় বসেছিল। তাদের মধ্যে অর্ধেকের বেশি 90%-এর বেশি মার্কস পেয়ে পাশ করেছে, যা নাকি গোটা জেলায় রেকর্ড। গভর্নিং বডি খুশি হয়ে সব টিচারদের 2000 টাকা করে বোনাস দিয়েছে। সবাই যখন সেই আনন্দে মশগুল, তখনই একদিন সন্ধেবেলায় আমি একজন গার্জেনের ফোন পেলাম। হ্যালো, আপনি সেন্ট জেমস স্কুলের প্রিন্সিপাল স্যার বলছেন? হ্যাঁ, বলুন। জি, আমি 12 বিঘা থেকে বলছি, ক্লাস 7-এর সুহানি আনন্দের গার্জেন। স্যার, সুহানি বলছে কাল স্কুলে যাবে না, বিকেল থেকে সমানে ওই একই জেদ ধরে বসে আছে। ও বলছে ওর নাকি স্কুলের কাছে যেতে ভয় লাগছে, সমানে কান্নাকাটি করে যাচ্ছে বিকেল থেকে। আমি 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 স্যার পাটনায় কাজ করি, ওর মা পড়াশোনার ব্যাপারটা দেখে, তাকেও কিছু বলছে না। কি করি বলুন তো স্যার? আচ্ছা, সুহানিকে দিন তো ফোনটা, আমি ওর সঙ্গে কথা বলে দেখি কি হয়েছে। কোনো স্টুডেন্ট বা তাদের গার্জিয়ানদের থেকে আসা কোনো অভিযোগই আমি হেলা ফেলা করি না, সে ঘড়ির কাঁটা যে ঘরেই থাকুক না কেন। এই বয়সে ছেলেমেয়েরা জীবনের খুবই একটা গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে দিয়ে যায়। স্কুলের বন্ধুবান্ধব অথবা টিচারদের সঙ্গে তাদের দিনের অনেকটা সময় কাটে, তাই যে সমস্ত কথা তারা তাদের বাড়ির লোকের কাছে বলতে পারে না, সেসব কথাই একটু যত্ন করে একটু সময় হাতে নিয়ে জিজ্ঞেস করলে টিচারদের সঙ্গে শেয়ার করে। এটা আমি গত 1 বছরে কিছুটা হলেও বুঝেছি। কিন্তু ফোন তুলে সুহানির সঙ্গে কথা বলতে গিয়ে দেখলাম মেয়েটা বেশিরভাগ সময় কেঁদে গেল। আমি ওকে বেশ কিছুক্ষণ বাবা বাছা করে বুঝিয়ে যা উদ্ধার করতে পারলাম যে স্কুল থেকে ফেরার পথে ও কোনো কারণে ভয় পেয়েছে। আমি আর কোনো উপায় না পেয়ে ওর বাবাকে বললাম উনি যেন কাল নিজে মেয়েকে পৌঁছে দেন।
আমি ওর সাথে সামনাসামনি কথা বলে দেখব। ফোন রাখার পর একবার মনে হলো অমল প্রসাদকে ডেকে জিজ্ঞেস করি ও কিছু জানে কিনা। অমল প্রসাদই সুহানির ক্লাস টিচার। প্রিন্সিপাল হিসেবে আমার জয়নিংয়ের পর থেকেই অমল প্রসাদ অনেক রকমভাবে আমাকে সাহায্য করেছে স্কুল চালাতে। শেষ অবধি কি একটা ভেবে আর ওকে ডাকলাম না। স্কুল থেকে যা মাইনে পায় পুরোটাই পাঠিয়ে দেয় নিজের দেশের বাড়িতে। ফ্ল্যাটের ভাড়া জোগাড় করার জন্য স্কুলের পরেও কয়েকটা বাচ্চাকে টিউশন পড়ায়। সারাদিন প্রচুর খেটে খুঁটে বেচারা একটু আগে নিজের ঘরে গিয়ে ঘুমিয়েছে। এই ব্যাপারের জন্য ওকে আর এখন জ্বালাবো না। আগে কাল সকালে সুহানি ওর গার্জেনকে সঙ্গে নিয়ে স্কুলে আসুক, তখনই না হয় দেখা যাবে। পরের দিন ফার্স্ট পিরিয়ডের ঘন্টা পড়ার পরেই দেখলাম যে সুহানি এসে টিচার্স রুমের দরজার বাইরে দাঁড়িয়েছে। ওর পাশে দাঁড়িয়ে থাকা ভদ্রলোকই যে ওর বাবা সেটা বুঝতে অসুবিধা হয় না। আমি তখনই সুহানি আর ওর বাবাকে ভিতরে আসতে বললাম। আমি সুহানির দিকে তাকিয়ে বুঝলাম এক রাতের মধ্যে তার চোখ মুখ যেন একেবারে শুকিয়ে গেছে। এক আধটা ক্লাস মাঝে মধ্যে কামাই করলে মহাভারত অশুদ্ধ হয় না, কিন্তু মেয়েটার কি হয়েছে সেটা আমাকে জানতেই হবে। আমি চেয়ার ছেড়ে উঠে ওর কাছে হাঁটু গেড়ে বসলাম। স্কুলের বাচ্চাদের জন্য কিছু চকলেট আমি ড্রয়ারে সবসময় রাখতাম, তার থেকেই একটা ওর দিকে এগিয়ে দিলাম। বাচ্চা মেয়েটা সেদিকে ঘুরেও দেখল না, চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আমি ওর কানের কাছে মুখ নিয়ে গিয়ে খুব শান্ত স্বরে জিজ্ঞেস করলাম, সুহানি क्या हुआ রে বেটি তুমকো? ইচ্ছা করেই একটু ওদের গ্রামের ভাষা মঘি মিশিয়ে বললাম কথাটা। জানতাম আমার মুখে ভাঙা ভাঙা গ্রামের কথা শুনে বাচ্চারা অনেক সময়ই হেসে ফেলে। डर लगता है सर। ভয়? মেয়েটা কিসের ভয়ের কথা বলছে? এখানকার সব স্কুলের টিচারদেরই বাচ্চা পেটানোর ব্যাপারে নাম আছে। মাইকেল স্যারের সময় তিনি বারবার এই নিয়ে সবাইকে সাবধান করতেন, আর আমি প্রিন্সিপাল হওয়ার পর থেকেই রীতিমতো নোটিশ জারি করে সমস্ত টিচারকে বাচ্চাদের গায়ে হাত তোলার ব্যাপারে বারণ করে দিয়েছিলাম। তারপরেও কি কেউ বাচ্চার গায়ে হাত তুলেছে? আমি চকলেটটা ওর হাতে গুঁজে দিয়ে আবার ওর ভাষাতেই জিজ্ঞেস করলাম, কিসসে ডর লাগে তুহার, বাতাও তো। আমার প্রশ্নের উত্তরে বাচ্চাটা এবার কিছু না বলে সোজা আঙুল তুলল আমার অফিসের দক্ষিণের জানলার দিকে। সেই দিকে তাকিয়ে দেখলাম সেখানে কিছু দূরে মাঠের ওপারে শুধু একটা বিশাল বট গাছ, তার বিশাল ডালপালা মেলে দাঁড়িয়ে রয়েছে। আর কাউকে সেখানে আমি দেখতে পেলাম না। पेड़ टड़ू, वहां पेड़ टड़ू है। আমি ওর কথাটা না বুঝতে পেরে ওর বাবার মুখের দিকে তাকালাম। উনিও কিছু বুঝতে পেরেছেন বলে মুখ দেখে মনে হলো না। স্যার, ওকে আজ আসতে বলুন, আমি আপনাকে গুছিয়ে সব পরে বলছি। পেছন থেকে আসা কথাটা শুনে ঘুরে দাঁড়াতেই অমল প্রসাদকে দেখতে পেলাম। সে অফিসের দরজার সামনে এসে দাঁড়িয়েছে, তার দৃষ্টি আটকে রয়েছে সুহানির দিকে। সুহানিও দেখলাম তার দিকে একবার তাকিয়েই চুপ হয়ে গেল। অমল প্রসাদ এবার আমার থেকে পারমিশন নিয়ে অফিসের ভিতর ঢুকে সুহানির বাবার দিকে এগিয়ে গেল। দুজনের মধ্যে ওদের স্থানীয় ভাষায় কী সব কথাবার্তা হলো কিছুক্ষণ। আমি তার যতটুকু বুঝলাম তাতে মনে হলো অমল প্রসাদ নিজেই দায়িত্ব নিয়ে চাইছে এরপর থেকে সুহানিকে বাড়ি ছেড়ে আসার। সুহানির বাবাও মনে হলো একটু খুশি হলো কথাটা শুনে। সেও এবার আমাদের দুজনের দিকে অল্প ঝুঁকে নমস্কার জানিয়ে সুহানির হাত ধরে বেরিয়ে গেল। অমল প্রসাদের দেশের বাড়ি ভাগলপুরে। এখানে যখন আমি নতুন জয়েন করি তখন থেকেই স্থানীয়দের ব্যাপার স্যাপার বোঝার ক্ষেত্রে ওই আমার গাইড। সেদিন স্কুল শেষ হয়ে সবাই বেরিয়ে যাওয়ার পর অমল প্রসাদই আমায় ডেকে বলল, চলুন স্যার, একটু ওই গাছের দিকটা থেকে ঘুরে আসি। আমাদের স্কুলের দক্ষিণ আর পশ্চিম জুড়ে আবাদি জমি। সেখানে গরমকালে ধান আর বোরো মরশুমে গমের চাষ হয়। সেই ক্ষেতের হাল বরাবর হেঁটে আমি আর অমল প্রসাদ স্কুল থেকে প্রায় 500 মিটার দূরে সুহানির দেখানো সেই বট গাছটার কাছে এসে দাঁড়ালাম।
স্কুলের বাচ্চারা ছুটির পর অনেকেই এই আলের রাস্তা ধরে বাড়ি ফেরে। জায়গাটায় তাই তাদের ফেলে যাওয়া কাগজের টুকরো, বিস্কুটের প্যাকেট ইতিউতি ছড়িয়ে রয়েছে। দূর থেকে বোঝা না গেলেও এখন দেখলাম গাছটা অনেকটা জায়গা জুড়ে শিকড় নামিয়ে দাঁড়িয়ে রয়েছে। গাছের ছায়ার নিচে কয়েকটা ঝোপঝাড়ের মধ্যে একটা বাঁধানো বেদি মতন জিনিসও চোখে পড়ল। অমল প্রসাদ সেখানে এদিক ওদিক তাকিয়ে নিয়ে বলল, স্যার, তখন আপনাকে বললাম না, পরে বোঝাচ্ছি। আসল ব্যাপার হলো সুহানি এই গাছটা থেকে ভয় পাচ্ছে বলে স্কুলে আসতে চাইছে না। সে আবার কি কথা? গাছকে কেন ভয় পাবে? আর ও তো নতুন এই রাস্তায় আসছে না, স্কুলে ভর্তি হওয়ার পর থেকে গত 2 বছর ধরেই তো যাতায়াত করছে। এখন এই কদিনে কি হলো যে হঠাৎ করে ভয় পেতে শুরু করবে? শুনলেন না, বললো যে পেট ডারু। পেট ডারু? সেটা আবার কি? স্যার, আপনাদের বেঙ্গলে তো অনেক রকম ভয়ের ব্যাপার হয় শুনেছি। মনে আছে আমি একবার আপনাকে আমার দেশ গায়ের পানি ডুববার কথা বলেছিলাম, যারা সেই জলে ডুবে মরে যাওয়ার পর যেখানে ডোবে সেখান থেকে অন্যদের ভয় দেখায়। দাঁড়াও, তাহলে তুমি বলতে চাইছো যে মেয়েটা ভূতের ভয় স্কুলে আসতে চাইছে না? না স্যার, ভূত নয়, ভয়, শুধু ভয়। গ্রাম দেহাতে এরকম 1-2 জায়গা থাকে যেগুলো লোকজন এড়িয়ে চলতে পছন্দ করে, ভয় পায়। কিসের ভয় কেউ জানে না, শুধু লোক বিশ্বাস করে ওই জায়গাগুলো ভয়ের জায়গা, ভালো জায়গা নয়। মনে আছে স্যার, আমাদের প্রথম যেদিন দেখা হয়েছিল সেদিন আপনাকে আমি বলেছিলাম কি স্টেশনের কাছের ওই ভাঙা নীলকুঠিটা ভালো জায়গা নয়। এইরকম পুরনো জায়গা ছাড়াও অনেক সময় এই ভয়টা হয় কোনো ফাঁকা জায়গায়, এরকম একলা দাঁড়িয়ে থাকা গাছ থাকলে। তখন সেই গাছকে দেহাতি ভাষায় বলে পেট ডারু। সে আবার হয় নাকি? কোনো কারণ নেই এমনি এমনি ভয় পেতে যাবে কেন? আচ্ছা স্যার, আপনি তো আমাদের সাথে পিকনিকে রাজগীর পাহাড়ে গেছেন। বলুন তো, দেশিনী গ্রামের পর থেকে যখন পাহাড়ি রাস্তা শুরু হয়ে যায় তখন সেখানে মনে খুশি জাগে কিনা? অথচ ওই বাঁকওয়ালা রাস্তাতে হরদম অ্যাক্সিডেন্ট হচ্ছে, তাও ওখানে গেলে মনে আপনা থেকে একটা খুশির ভাব জেগে ওঠে। তার কোনো কারণ লাগে কি আপনার? আপনি হয়তো ভাবেন পাহাড় দেখে খুশি লাগছে মনে, কিন্তু খেয়াল করবেন রাতের বেলা অন্ধকারের মধ্যে দিয়ে গেলেও ওখানে পৌঁছলে আপনার মন ভালো হয়ে যাবে। আবার অন্যদিকে দেখুন, রাজগীরে সোন ভান্ডার যাওয়ার রাস্তার বাঁদিকে যে মণিয়ার মঠ, যেখানে একসময় মণি নাগের পুজো হতো, বলি হতো, সেখানে গেলেই দেখবেন মন ভারী হয়ে উঠছে। এসব অমনি নয় স্যার, কিছু কিছু জায়গাতে নানা রকম দোষ গুণ থাকে। কোথাও গেলে মন নিজে থেকেই আনন্দে ভরে ওঠে, আবার কোথাও গেলে ভয় লাগে। এর পিছনে কোনো কারণ লাগে না। অমল প্রসাদের কথা পুরোপুরি বিশ্বাস না হলেও আমি মাথা তুলে গাছটাকে আরেকবার ভালো করে দেখলাম। বিকেলের পড়ন্ত আলোয় গাছের পাতার ফাঁকে জমে ওঠা অন্ধকার আর কয়েকটা কাঠ বিড়ালির এডাল থেকে ওডালে দৌড়ে বেড়ানো ছাড়া আর কিছুই এখানে নেই। আমার মনের ভিতর কোনো ভয়ের আভাস আমি পেলাম না। কে জানে, হয়তো আমি একা নেই বলেই সমস্ত স্বাভাবিক হয়ে আছে। অমল প্রসাদ না থাকলে হয়তো অন্যরকম হতো। সেসব না হয় হলো, কিন্তু এই সমস্যার সমাধান তো কিছু বলুন। স্কুলের একটা বাচ্চা দুম করে এইভাবে স্কুলে আসা বন্ধ করে দিলে গভর্নিং বডি তো আমাকেই ধরবে। তো তাদের তো আর আমি এই গল্প শুনিয়ে হাসির পাত্র হতে পারবো না। জানি স্যার, এসব কথা সবাইকে বলা যায় না, আমিও জানতাম না। এখানে থাকতে থাকতে জেনেছি, গায়ের লোকের মুখে শুনে।
গাঁয়ের লোক বলে এই গাছ নাকি অনেক পুরনো, সেই বুদ্ধ ভগবানের সময়ের গাছ। ভগবান বুদ্ধ নাকি বোধিগয়া থেকে রাজগীর আসার পথে এক যক্ষের বাধার মুখে পড়েছিলেন। ওই যক্ষকেই নাকি তিনি এই গাছে বেঁধে রেখে দিয়ে যান। গাঁয়ের লোকেরা এখনো মাঝে মাঝে এই গাছের পুজো করে। এই জায়গায় যে ভয় আছে সেটা সবাই জানে স্যার, গভর্নিং বডির ব্রিজভূষণজিও জানে, তাই আপনাকে কিছু বলবে না। আরে কেউ কিছু বলবে না বলে তো আমি বাচ্চাটাকে জোর করে স্কুলে আনতে পারবো না। কিছু একটা রাস্তা আমাদের ভাবতেই হবে। সেন স্যার, সুহানি আমার কাছে স্কুলের পর টিউশন পড়ে, সেই জন্যই ফেরার সময় একলা ফিরতে হয় ওকে। আমি ওর গার্জেনের সাথে কথা বলে এই রাস্তাটুকু ওকে এগিয়ে দিয়ে যাব। মাঠের মধ্যে দিয়ে গেলে 12 বিঘা আর কয়টুকু যাবো আর আসবো, আধা ঘন্টাও লাগবে না। ভেবে দেখলাম এটাই একমাত্র উপায়। কয়েকদিন যদি অমল প্রসাদ সুহানিকে একটু বাড়ি অবধি এগিয়ে দিয়ে আসে, তাহলেই ধীরে ধীরে ওর ভয় কেটে যাবে। একটা অযথা কারণের জন্য একটা স্টুডেন্ট বছরের মাঝখানে স্কুলে আসা বন্ধ করে দেবে, সেটার থেকে অনেক ভালো। সেই মতোই অমল প্রসাদ সেদিন সন্ধেবেলা নিজে 12 বিঘা গিয়ে সুহানির বাড়ির লোকের সাথে কথা বলে এলো। পরের দিন সুহানি ঠিক সময় স্কুলে এলো। ছুটির পরে দেখলাম অমল প্রসাদ তাকে ছেড়ে আসতে গেল সেই পেডডারু গাছ পেরিয়ে গ্রামের রাস্তার দিকে। আমি একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। তার কয়েকদিন পর সন্ধেবেলায় নিজের ঘরে বসে মোবাইল ঘাঁটছিলাম। এই সময় হঠাৎ করে অমল প্রসাদ আমার দরজার সামনে এসে দাঁড়ালো। স্যার, আপনার কাছে থার্মোমিটার হবে? আমি মুখ তুলতে দেখলাম ওর চোখ বেশ লাল। আমি উঠে থার্মোমিটার বার করার আগে ওর কপালে হাত দিলাম। না, কপাল মোটেই গরম নয়। থার্মোমিটার দিয়ে কি করবেন? জ্বর তো নেই। জ্বর নেই বলছেন, কিন্তু শরীরটা বিকেলবেলা ফেরা থেকে খুব খারাপ লাগছে, গা যেন গরম গরম লাগছে একটু। দেখুন আপনার থার্মোমিটার বার করে। আমি অমল প্রসাদকে চেয়ারে বসতে বলে আলমারি থেকে থার্মোমিটারটা বার করে বেশ কয়েকবার ঝাঁকিয়ে ওকে বগলের তলায় ওটা চেপে রাখতে দিলাম। 1 মিনিট পর বার করে দেখা গেল টেম্পারেচার 98.7, মানে জ্বর নেই। সেটা অমল প্রসাদকে বলতে সে কেমন যেন গুম মেরে গেল। কিছুক্ষণ আমার চেয়ারে বসে থাকার পর হঠাৎ বলে উঠল, স্যার, আমি আজ একটু তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ছি। মাঝের প্যাসেজের আলোটা অফ করে দিলে আপনার কোনো অসুবিধা নেই তো? আমি ঘাড় নেড়ে অসুবিধা নেই জানাতে সে ধীরে ধীরে চেয়ার ছেড়ে নিজের ঘরের দিকে পা বাড়ালো। মিনিট 5 পর রান্নাঘর থেকে বাসন নাড়াচাড়া হওয়ার শব্দে বুঝলাম সে ডিনার সেরে নিচ্ছে। খাবার খাওয়ার মিনিট খানেক পরেই প্যাসেজের আলো নিভিয়ে অমল প্রসাদ শুয়ে পড়ল। ঘড়িতে তখন 7:15 বাজছে। আমরা দুজন জবে থেকে একসাথে আছি দেখেছি আমার ছোটখাটো অসুবিধা হলেও অমল প্রসাদ সবসময় ঝাঁপিয়ে পড়ে। আজ বেচারার কাহিল অবস্থা দেখে আমার খারাপই লাগছিল। রান্নার দিদি সেই দুপুরে রান্না করে যায়, আমাদের খেতে খেতে প্রায়ই বিকেল হয়ে যায়। আর অমল প্রসাদ আজকাল ফেরেও দেরি করে। পরিবারের থেকে দূরে এরকম অনিয়মের মধ্যে থাকলে শরীর খারাপ হওয়াটা স্বাভাবিক। আমি কিছুক্ষণ পরে ঘর থেকে বেরিয়ে দেখলাম অমল প্রসাদ নিজের ঘরের দরজা খুলে রেখেই ঘর অন্ধকার করে ঘুমিয়ে পড়েছে। আমি যতটা সম্ভব নিঃশব্দেই রাতের খাওয়া দাওয়ার কাজ সেরে ফেললাম। সেদিন রাতে কি একটা শব্দে আমার ঘুম ভেঙে গেল। বিছানার পাশে রাখা ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত প্রায় 1:30 বাজছে। ঘুম ভেঙে প্রথমে অমল প্রসাদের শরীর খারাপের কথাই মাথায় এলো।
আমি প্যাসেজে এসে ওর ঘরের খোলা দরজা দিয়ে উঁকি দিয়েই অবাক হলাম। অমল প্রসাদ দিব্যি খাটের উপর বসে মোবাইল ঘাঁটছে, তার পিঠ দরজার দিকে ফেরানো। মোবাইলে বোধহয় কোনো জঙ্গলের ভিডিও চলছে বলে এক ঝলক মনে হলো। অমল প্রসাদ এক মনে সেই দিকে তাকিয়ে রয়েছে। যাক, বেটা এত রাতে যখন মোবাইল নিয়ে ঘাঁটছে তার মানে শরীর ঠিকই আছে। সন্ধ্যে থেকে ঘুম লাগালে মাঝরাতে জেগে যাওয়া কোনো আশ্চর্যের ব্যাপার নয়। আমি সেই দিকে মাথা না ঘামিয়ে বাথরুমের দিকে এগিয়ে গেলাম। বাথরুমের ভিতর থেকেও আমি অমল প্রসাদের মোবাইল থেকে আসা টুকরো টুকরো দেহাতি শব্দগুলো শুনতে পাচ্ছিলাম। বুঝতে পারলাম এই শব্দেই আমার ঘুম ভেঙে গেছিল। বাথরুম থেকে বেরিয়েও দেখলাম অমল প্রসাদ সেই আগের মতোই ঠায় বসে আছে। আমি ওর দরজার কাছে গিয়ে আলতো টোকা মেরে বললাম, স্যার এবার শুয়ে পড়ুন। সন্ধেবেলা বলছিলেন শরীর ভালো না, এখন রাত জাগলে কাল স্কুলে যেতে পারবেন না। অমল প্রসাদ আমার কথার কোনো সাড়া দিল না। সে আগের মতোই দরজার দিকে পিঠ দিয়ে বসে রইল। ও কি মোবাইল অন করেই ঘুমিয়ে পড়েছে? আমি আরও দুবার ওর নাম ধরে চাপা স্বরে ডেকেও কোনো সাড়া না পেয়ে বাধ্য হয়ে ধীরে ধীরে ঘরে ঢুকে ওর গায়ে হাত রাখতেই প্রায় ছিটকে উঠল অমল প্রসাদ। আরে সেন স্যার, আপনি? স্যার ঠিক আছেন তো? আমি ডাকলাম, সাড়া দিলেন না দেখে ভিতরে এলাম। আমার কথা শুনে অমল প্রসাদ কেমন বোকার মতো মুখ করে আমার দিকে তাকিয়ে রইল। তারপর কিরকম একটা ঘুম জড়ানো গলায় বলে উঠল, আপনি ডাকছিলেন বুঝি? আমি ভাবলাম কাজটা বুঝি আবার ডাকছে। বুঝলাম অমল প্রসাদের ঘুমের ঘোর এখনো কাটেনি। এতক্ষণ সে গভীর ঘুমে স্বপ্ন দেখছিল। আমি আরেকবার ওর কপালে হাত ঠেকিয়ে বললাম, আপনার জ্বর আসেনি অমল স্যার, আপনি বিলকুল ফিট আছেন। এখন আর মোবাইল না ঘেঁটে শুয়ে পড়ুন। আমার কথা শুনেই কিনা কে জানে অমল প্রসাদ মোবাইলের আলো নিভিয়ে বিছানায় শুয়ে পড়ল। আমিও আর অপেক্ষা না করে নিজের ঘরে ফিরে এলাম। পরদিন কিন্তু ঘুম থেকে উঠে দেখলাম সকাল থেকেই অমল প্রসাদ গুম মেরে রয়েছে। ব্রেকফাস্টে খুব একটা কিছু মুখে তুলল না, খাবার নাড়াচাড়া করে ছেড়ে দিল। স্কুলে যাওয়ার পথেও গোটা রাস্তাটাই সে প্রায় চুপ করেই রইল। বুঝতে পারলাম ওর শরীরটা সত্যিই ভালো নেই। লক্ষ্য করলাম স্কুলে পৌঁছে সে প্রথমেই ক্লাস 7-এর মনিটরকে ডেকে খোঁজ নিল সুহানি আজ স্কুলে এসেছে কিনা। যখন সে শুনল যে সুহানি আজ স্কুলে আসেনি, তখন সে যেন একটু হাঁপ ছেড়ে বাঁচল। আমাদের স্কুলের অ্যাকাউন্টেন্ট রাজীব মিশ্র অমল প্রসাদের দেশের লোক। আমি যখন স্কুলের পর সব অ্যাটেন্ডেন্সের খাতাগুলো চেক করতে ব্যস্ত, লক্ষ্য করলাম অমল প্রসাদ রাজীবের সঙ্গে কিছু একটা নিয়ে নিচু গলায় আলোচনা করছে। স্কুল ছুটির প্রায় আধ ঘন্টা পর যখন আমি অমল প্রসাদকে ডাকলাম বাড়ি ফেরার জন্য, তখন সে টিচার্স রুম থেকে ব্যাগ বার করতে করতে আগের রাতের মতো ঘুম জড়ানো গলায় বলে উঠল, স্যার ওই দেখুন পেটটারও আমায় ডাকছে, ওই দেখুন স্যার। আমি অমল প্রসাদের উঁচিয়ে ওঠা আঙুলের দেখানো দিকে মুখ ফেরাতে দেখলাম দক্ষিণ দিকের মাঠের ওপারে সেই বট গাছটা কোনো এক ভীষণ হাওয়ায় মাথা দোলাচ্ছে। দেখে একটু অবাকই হলাম। এটা ঝড় বাদলার সময় নয়, আর ঝড় হলেও সে শুধু ওইটুকু জায়গা দিয়েই বয়ে যাচ্ছে, এ কেমন ব্যাপার? আশপাশের গাছগুলো তো নড়ছে না, আর তাছাড়া কোনো বট গাছ কি হাওয়ার জন্য অতটা দুলে উঠতে পারে? গোটা ব্যাপারটা অদ্ভুত লাগলেও আমি
অমল প্রসাদকে স্বাভাবিক করার জন্য বলে উঠলাম, আরে ধুর স্যার, গাছে হাওয়া দিচ্ছে তাই অমন নড়ছে, আপনি ওই বাচ্চাটার কথা মাথায় নিয়ে ভয় পাচ্ছেন, চলুন এ নিয়ে আর মাথা ঘামাবেন না। প্রায় একরকম তাড়া দিয়েই অমল প্রসাদকে স্কুল থেকে নিয়ে চলে এলাম। আমি ঠিক বুঝতে পারছিলাম না, কিন্তু আমার মন বলছিল কোথাও একটা কিছু গোলমাল হচ্ছে। খুব বড় একটা বিপদের আভাস দেওয়ার জন্যই যেন বটগাছটা ওইভাবে নড়ে উঠেছিল। ঘরে ফিরে কিছুটা জোর করেই অমল প্রসাদকে আমি এক থালা ভাত খাওয়ালাম। কাল রাতে বেচারার ভালো ঘুম না হওয়াতেই সে উল্টো পাল্টা বকছে, এই কথাটা আমার মাথার মধ্যে বসে গেছিল। খাওয়ার পরেও কিন্তু ওকে আমি ঘরে যেতে দিলাম না। আমার ঘরেই বসিয়ে কিছুক্ষণ আড্ডা মারলাম ওর সাথে। বিকেলের দিকে সে নিজে থেকেই দুজনের জন্য চা করে আনলো। তখন তার মধ্যে শরীর খারাপের কোনো লক্ষণ দেখতে পেলাম না। বিপদটা এলো রাত 12টার পর। বিহারের এই সমস্ত গাঁগঞ্জে ঘড়িতে 9টার কাঁটা ছুলেই সব শুনশান হয়ে যায়। তাই রাত 12টার পর যখন আগের দিনের মতোই আবার কিছুর একটা শব্দে আমার ঘুম ভেঙে গেল, তখন আমি মনে মনেই আন্দাজ করে নিলাম যে শব্দের উৎস আমার পাশের ঘরেই আছে। তবে আজ আমি ঘর থেকে বেরোলাম না। খাটের উপর বসেই পাশের ঘরের দিকে কান পেতে রইলাম। বুঝলাম অমল প্রসাদ মোবাইলে ভিডিও দেখছে। সেই ভিডিও থেকে ভেসে আসছে টুকরো টুকরো আওয়াজ, কখনো একটা দুটো ছেঁড়া কথা। আবছা ভাবে যেন একটা বাচ্চা মেয়ের গলাও শুনতে পেলাম। छोड़ दीजिए, मुझे जाने दीजिए। এত রাতে অমল প্রসাদ কি মোবাইলে সিনেমা দেখছে? কিন্তু এইভাবে রোজ রাতে জেগে থাকলে শরীর খারাপ হবেই, আর এত রাতেই বা সিনেমা দেখছে কেন? আমি ওর মোবাইলের শব্দগুলো শোনার জন্য এবার বিছানা থেকে নেমে পাশের ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে রইলাম। ভিতরে হালকা আলোতে দেখতে পেলাম অমল প্রসাদ আগের রাতের মতোই দরজার দিকে পিঠ ঘুরিয়ে পাথরের মূর্তির মতো বসে রয়েছে। মোবাইল থেকে ভেসে আসছে ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্নার আওয়াজ। আমি দরজায় টোকা দিতে যাব, হঠাৎ শুনতে পেলাম ঘরের মধ্যে থেকে একটা স্পষ্ট গলা, छत पर जाओ, कूद जाओ। গলার স্বরটা কোনোভাবেই অমল প্রসাদের নয়, কিন্তু আমার অচেনাও নয়। কিন্তু যার স্বর আমি শুনলাম সে তো এখানে কিছুতেই আসতে পারে না। আমার চমক ভাঙার আগেই অমল প্রসাদ দেখলাম হঠাৎ তার খাটের ওপর শটান খাড়া হয়ে দাঁড়িয়ে পড়ল। কয়েকটা মুহূর্ত ওইভাবে দাঁড়িয়ে থাকার পর সে প্রচন্ড লাফে খাট থেকে নেমে সোজা দরজার দিকে দৌড়ে এলো। আমায় এক ধাক্কায় মেঝেতে ফেলে দিয়ে সে পাগলের মতো বাইরের দরজার উপর ঝাঁপিয়ে পড়ল। ঘুমোতে যাওয়ার আগে আমরা বাইরের দরজায় ছিটকিনি দিয়ে রাখি। বুঝতে পারলাম অমল প্রসাদ তখনও ঘুমের মধ্যেই রয়েছে, কারণ সে দরজার হাতল ধরে পাগলের মতো টানাটানি করতে লাগলো। আমি এই হঠাৎ আক্রমণের ধাক্কাটা সামলে নিয়ে অমল প্রসাদকে পেছন থেকে জাপটে ধরলাম। বেশ কিছুক্ষণ ধস্তাধস্তি চলার পর একসময় ধীরে ধীরে ও নেতিয়ে পড়ল। আমি অবাক হয়ে দুটো জিনিস লক্ষ্য করলাম। এক, এই পুরো সময়টা ওর চোখের পাতা বন্ধ ছিল, আর দুই, ওর বাঁ হাতের মুঠোয় ধরা ছিল ওর মোবাইল ফোনটা। এইবার আমি স্পষ্ট শুনতে পেলাম ফোনের ভেতর থেকে সেই চেনা গলার নির্দেশ, छत पर जाओ, कूद जाओ। কোনো রকমে অমল প্রসাদের ঘুমন্ত শরীরটাকে আমি টেনে নিয়ে গিয়ে ওর বিছানায় ফেলার পর প্রায় গোটা রাতই ওর দরজার সামনে চেয়ার পেতে কাটিয়ে দিলাম। সেই রাতে আমার আর ঘুম হলো না। পরদিন সকালে অমল প্রসাদ জেগে ওঠার পর ওকে কাল রাতের সব ঘটনা জানালাম। অনেক প্রশ্নের পরেও সে কিছুতেই মুখ খুলল না। শেষে কিছুটা বিরক্ত হয়েই আমি বললাম,
অমল স্যার, বলছি আজকের দিনটা একটু ছুটি নিন, সারাদিন একটু রেস্টে থাকুন। দরকার হলে এই উইকেন্ডে বাড়ি থেকে ঘুরে আসুন, আমি শনিবারও আপনার ছুটি করে দেব। কিন্তু রাতের বেলায় আমায় এরম ঝামেলায় দয়া করে আর ফেলবেন না, হ্যাঁ? অমল প্রসাদ মুখ নিচু করে দাঁড়িয়ে রইল, তারপর ধীরে ধীরে নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ল। সেদিন স্কুলে ঢুকতেই অ্যাকাউন্টেন্ট রাজীব আমায় একা দেখে বলে উঠল, কি স্যার, অমলজি আজ এলেন না বুঝি? হ্যাঁ, কালকে অবশ্য বলছিলেন শরীরটা নাকি ভালো নয় ওনার, গ্রামে গিয়ে ডাক্তার দেখাবেন বলছিলেন। আর কিছু বলছিল অমল? হ্যাঁ স্যার, আর ওই ক্লাস 7-এর একটা স্টুডেন্ট কাল কেন অ্যাবসেন্ট ছিল সেই নিয়ে জিজ্ঞেস করলেন। বাচ্চাটার বাড়িতে ফোন করে খোঁজ নিতেও বলেছিলেন আমায়। কোন স্টুডেন্ট? সুহানি আনন্দ? জি হ্যাঁ। আমি আর কথা না বাড়িয়ে টিচার্স রুমের দিকে এগিয়ে গেলাম। টিফিনের পর যখন 4th পিরিয়ডের ঘন্টা বাজল, তখনই আবার রাজীবের ফোন পেলাম। স্যার স্যার একটু তাড়াতাড়ি অফিসে আসুন, আর্জেন্ট দরকার। নিচে নেমে দেখি স্কুলের সামনে পুলিশের একটা গাড়ি এসে থেমেছে। লোকাল থানার সেকেন্ড অফিসার মনোহর লাল সিংকে আমি এর আগে বেশ কয়েকবার স্কুলের ফাংশনে আর ফায়ার ড্রিলের সময় দেখেছি। আমি ওনাকে অফিসের ভিতরে এসে বসার অনুরোধ জানাতে উনি বললেন, স্যার আজ আর বসার সময় নেই, আপনাকে একটু আমার সাথে আসতে হবে থানায়। রাজীবজি, আপনিও চলুন। একটু আগে একটা মিসহ্যাপ হয়ে গেছে। আপনার সঙ্গে যিনি থাকতেন, অমল প্রসাদ তিওয়ারি, আধ ঘন্টা আগে বিল্ডিংয়ের ছাদ থেকে ঝাঁপ দিয়েছেন, স্পট ডেড। ঝাঁপ দেওয়ার সময় ওনার হাতে ওনার মোবাইল ছিল। আমরা বডি ওঠানোর সময়তেও মোবাইল চালু ছিল। আপনাদের স্কুলেরই এক ছাত্রীর বেশ কিছু আপত্তিজনক ভিডিও আমরা ওই মোবাইলে পেয়েছি। দেখে যা মনে হচ্ছে অমল প্রসাদ তিওয়ারি জোর জবরদস্তি করে ভিডিওগুলো তুলেছিল মেয়েটাকে ওই স্কুলের বাইরে কোনো বট গাছ তলায় একা নিয়ে গিয়ে। দেখুন তো মেয়েটাকে চিনতে পারছেন কিনা। কথাটা বলে মনোহরলাল সিং পকেট থেকে একটা মোবাইল বার করে আমার সামনে তুলে ধরল। সেই দিকে তাকিয়ে রাজীবের মুখ থেকে অস্ফুটে বেরিয়ে এলো একটা নাম, সুহানি আনন্দ। আমি কিছু বললাম না। গতকাল রাতে অমল প্রসাদ আমার সাথে ধস্তাধস্তি করার সময়ই ওর মোবাইলে চলতে থাকা ভিডিওটার দিকে আমার চোখ পড়ে গিয়েছিল। তারপর সারা রাত আমি ওর দরজায় থেকে পাহারা দিয়েছি, যাতে ওর মোবাইল ফোন থেকে প্রতি 5 মিনিট অন্তর ভেসে আসা বট গাছের ভিডিওর সাথে সেই অপার্থিব স্বরে বলা কথাগুলো শুনে ও যাতে আবার ঝাঁপ দেওয়ার চেষ্টা না করতে পারে। কিন্তু শেষ পর্যন্ত আজ সকালে ঘর থেকে বেরোনোর সময় আমি দরজায় ছিটকিনি খুলে রেখে এসেছিলাম, বা বলা ভালো আমি বাধ্য হয়েছিলাম দরজা খুলে দিতে, কারণ আমি দেখেছিলাম দরজার পাশেই দাঁড়িয়ে রয়েছে এক ছায়ামূর্তি। এই ছায়ামূর্তি যার গলার স্বর আমি শুনেছিলাম অমল প্রসাদের মোবাইল থেকে ভেসে আসতে, যে ক্রমাগত অমল প্রসাদকে নির্দেশ দিয়ে যাচ্ছিল বাড়ির ছাদ থেকে নিচে লাফ দিতে। সেই ছায়ামূর্তি, সেই কণ্ঠস্বরের মালিককে চিনে নিতে আমার একটুও ভুল হয়নি। তিনি ছিলেন প্রায় 1 বছর আগে মারা যাওয়া মাইকেল মিশ্রা, আমাদের সবার শ্রদ্ধার মাইকেল স্যার। আমার মনে হয় মাইকেল স্যার চেয়েছিলেন আমার অনুপস্থিতিতে অমল প্রসাদকে শাস্তি দিতে, যাতে আমার উপর পুলিশের নজর না পড়ে। যে জঘন্য অপরাধ সে করেছিল তার জন্য অমল প্রসাদ মরতই। মৃত্যুর পরেও তার স্কুলের কোনো ছাত্রীর ওপর ঘটা এরকম নারকীয় কাজের ক্ষমা মাইকেল স্যার কখনোই করতেন না। আমি টিচার্স রুমে ঝোলানো মাইকেল স্যারের ছবির দিকে একবার তাকালাম। আমার অজান্তেই চোখ চলে গেল স্কুল বাড়ির দক্ষিণের দিকের মাঠের ওপর দাঁড়িয়ে থাকা
একলা বট গাছটার দিকে। অবাক হয়ে দেখলাম কোনো হাওয়া ছাড়াই সেটার ডালপালাগুলো তখনও দুলে যাচ্ছে, আর বাঁধানো বটের গুঁড়ির নিচের ছায়াঘন অঞ্চলের ভেতর থেকে যেন এক ছায়া মূর্তি সস্নেহে তাকিয়ে রয়েছে স্কুল বাড়ির দিকে।